সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আতিকুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগ, বেলচরণ শহীদ শামসুর জোহার সরকারি কলেজ, গুরদাসপুর, নাটোর থেকে তোমাদেরকে সুস্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানেই থাকো অবশ্যই রুমে বসে আমাদের অনলাইনের ক্লাসগুলো অবশ্যই উপভোগ করছো। যেন এই কোভিড-19-এর কারণে ক্লাস থেকে যে তোমরা বঞ্চিত হচ্ছ তার একটা ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যে সুন্দর উদ্যোগ নিয়েছে অনলাইনে ক্লাসের ব্যবস্থা, তাতে তোমরা সেই ক্ষতিটা থেকে অনেক 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 সুবিধা ভোগ করতে পারো। তাই এই ক্লাসের ব্যবস্থা করেছে। তাই আমি আশা করব তোমরা যে যেখানেই থাকো অবশ্যই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে উপভোগ করবে, যাতে তোমাদের সেই ক্ষতিটা অনেকটা লাঘবভাবে পুষিয়ে দিতে পারে। আর অনেক দিন পর তোমাদের সাথে আজকে দেখা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং আমাদের ক্লাসগুলো অবশ্যই কি মনোযোগ সহকারে উপভোগ করছো, তাই না? আমি আজকে তোমাদেরকে যে ক্লাসটা নেব, আমার ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর। তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি, হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী কি। আমরা প্রথমে কি জেনে নেব যে নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি। তাহলে কোনো প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময় কি, কোনো প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময় নগদ অর্থের আগমন এবং নির্গমন, অর্থাৎ ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো দেখিয়ে যে স্টেটমেন্ট তৈরি করা হয় তাকেই বলে কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে আমরা আরেকবার দেখি যে হোয়াট ইজ ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ বিবরণী। হোয়াট ইজ ক্যাশ ফ্লো, নগদ প্রবাহ বিবরণী কি, বা হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে কোনো প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়, কোনো প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময়, তাহলে কি কোনো প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময় 6 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে নাকি। নির্দিষ্ট সময় নগদ অর্থের আগমন, অর্থাৎ ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো। ইনফ্লো মানে আগমন, আউটফ্লো বহিগমন, নির্গমন। তাহলে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো দেখিয়ে যে তালিকা বা যে বিবরণী তৈরি করা হয় তাকে কি নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলা হয়। কি মনে থাকবে তো? আমরা যে কোনো পার্টের যে কোনো অধ্যায় ধরি না কেন, প্রথমে আমাদেরকে সংজ্ঞাটা সুন্দর করে জানতে হবে। তাহলে কি সংজ্ঞার উপর বেসিস করে আমরা যে কোনো থিওরি, যে কোনো প্রশ্ন আমরা লিখতে পারবো এবং এর উপর বেসিস করে আমাদের অঙ্কটা কি করারও সুবিধা হবে। তাই প্রথমে আমাদের সংজ্ঞাটা সুন্দর করে মুখস্থ করতে হবে। কি মনে থাকবে সবার? তাহলে আমরা সংজ্ঞাটা কি বললাম, কোনো প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়তে নগদ অর্থের আগমন এবং নগদ অর্থের নির্গমন বা বহিগমন, ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো দেখিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী বলা হয়। প্রতিষ্ঠান কোন কোন উৎস থেকে নগদ অর্থ আগমন করে এবং কোন কোন উৎস থেকে নগদ অর্থ বহিগমন করে, এটা আমাদেরকে জানা দরকার নাকি। তবেই আমরা কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পারবো। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কোথা থেকে ক্যাশ আগমন করে, কীভাবে আমরা ক্যাশ আগমন করতে পারি সেটা সম্পর্কে একটু আমাদের ধারণা দরকার। তাহলে আমরা ক্যাশ কোথা থেকে পাই? কোনো প্রোডাক্ট বা পণ্য সামগ্রী যখন আমরা কী করি, বিক্রি করি, তাই না? বিক্রি করলে সেখান থেকে আমরা কি টাকা পাই, কি নগদ অর্থ আগমন হয় না? হ্যাঁ। তাহলে কোনো প্রোডাক্ট যখন বিক্রি করি সেখান থেকে নগদ অর্থ আগমন হয়। আমরা যদি কোনো সার্ভিস দিই, সেবা প্রদান করি, সেখান থেকেও কি আমাদের নগদ অর্থের আগমন ঘটে। কি ঠিক না? হ্যাঁ। তাহলে এবার আমরা নগদ প্রবাহ বিবরণী, নগদ নির্গমন কোনটা বলে, মানে ক্যাশ আউটফ্লো, কীভাবে মানে ক্যাশটা বহিগমন হয় বা নির্গমন হয়, এটা আমরা সহজে বলতে পারি যে কি খরচ, যেগুলো আমরা কি আমাদের কারবার প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানে যে অর্থগুলো আমরা কি করি, ব্যয় করি, দিয়ে দিই, চলে যায় আমাদের এখান থেকে, সেটাই কি ক্যাশ আউটফ্লো বা কি ক্যাশ বহিগমন বা নির্গমন, যেটাই বলি। তাহলে কি আমরা কি সহজে কি বলতে পারবো না যে নগদ প্রবাহ বিবরণী বলতে কি বুঝি, নগদ প্রবাহের ধারণাটা কেমন, কি অবশ্যই পারবো।
যে কোনো কারবার প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময় নগদ অর্থের আগমন এবং নগদ অর্থের বহির্গমন বা নির্গমন ঘটিয়ে যে বিবরণী তৈরি করা হয় দেখিয়ে, যে একটা তালিকা তৈরি করে যে দেখিয়ে যে বিবরণী তৈরি করা হয় সেটাকে নগদ প্রবাহ বিবরণী বলে। তাহলে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো আমরা দুটোই জানতে পারলাম যে কিভাবে ক্যাশ ইনফ্লো হতে পারে এবং কিভাবে কি ক্যাশ আউটফ্লো হতে পারে। এরপরে কি নগদ প্রবাহ বিবরণের বিভিন্ন অংশ। নগদ প্রবাহ বিবরণী, এই নগদ প্রবাহটা কি বিভিন্ন মাধ্যম দ্বারা হতে পারে। নগদ প্রবাহ বিবরণীটা কি বিভিন্ন মাধ্যম হতে পারে। এখানে বলছে নগদ প্রবাহ বিবরণে এখানে তিনটা অংশ আছে, তিনটা অংশ ভাগ করা হয়েছে। আমরা একটু লিখে দেখাবো যে এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে অপারেটিং তিনটা অংশ আছে। এক নম্বর হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস পরিচালন সংক্রান্ত কার্যকলাপ। আমরা একটু লিখে দিই যে পরিচালন সংক্রান্ত কার্যকলাপ। অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিস, দেখেন আমরা লেখা রাখবো কি অপারেটিং অ্যাক্টিভিটিস। পরিচালন সংক্রান্ত কার্যকলাপ। পরিচালন সংক্রান্ত কার্যকলাপ কি? নগদ প্রবাহ বিবরণীতে পরিচালন সংক্রান্ত কার্যকলাপ বলতে বোঝা যায় কি কি ব্যবসায়িক কার্যকলাপ কি, কোথায় কত টাকা ব্যয় হচ্ছে, কোথায় কত টাকা খরচ হচ্ছে সেটাকে জানা যায়। আবার হ্যাঁ, পরিচালন সংক্রান্ত কার্যকলাপ এই যে এটা খরচ, এটা কোথা থেকে নির্গমন হচ্ছে, ক্যাশ কোথায় নির্গমন হচ্ছে, কোথায় আগমন হচ্ছে, এটা পরিচালন এই অপারেটিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমার কোথায় কত টাকা কিভাবে খরচ হলো, কিভাবে আবার আগমন করলো, সেটাই অপারেটিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে জানা যাবে। তাই অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে পরিচালন সংক্রান্ত কার্যকলাপ হচ্ছে নগদ প্রবাহ বিবরণের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। আর দুই নম্বর হচ্ছে কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অর্থাৎ বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ। দুই নম্বর হচ্ছে কি বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ। এটা কি দেখো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বললে আমরা বুঝতে পারি যে বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ নাকি। তাহলে নগদ প্রবাহ বিবরণী বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ খুবই গুরুত্বপূর্ণ। এটা যে কোথা থেকে কত টাকা বিনিয়োগ করা হবে, কোথা থেকে কত টাকা বিনিয়োগ করছি বা দীর্ঘমেয়াদী লোন দিচ্ছি, সেগুলো সম্পর্কে এই জানার জন্য এই বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপের প্রয়োজন হয় আমাদের। তোমরা একটু ভালো করে দেখবে যে কোথাও যদি কোনো ইনভেস্ট করা হয়, সেই ইনভেস্টটা কি দীর্ঘমেয়াদী ভিত্তিতে প্রদান করা হয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন, তার নগদে রূপান্তর করাকে কী করবো, তার নগদ অর্থে রূপান্তর করাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলা হয়। তাহলে এটা আমরা কীভাবে বললাম যে বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ হচ্ছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানের কি দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন অথবা দীর্ঘমেয়াদী কি বিনিয়োগ করা, এটা নগদে রূপান্তর করাকে কি বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ বা অপারেটিং অ্যাক্টিভিটিস বলা হয়। তারপরে আরেকটা আছে কি, আরেকটা হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস, অর্থ সংস্থান সংক্রান্ত কার্যকলাপ। ফিনান্সিং অ্যাক্টিভিটিস অর্থ সংক্রান্ত কার্যকলাপ। অর্থ সংস্থান সংক্রান্ত কার্যকলাপ। ফিনান্সিং
অ্যাক্টিভিটিস। ফিনান্সিং অর্থ সংস্থান সংক্রান্ত কার্যকলাপ। এটা দেখলে বোঝা যায় যে কি ফিনান্সিং অর্থাৎ অর্থ। আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠান বা কারবার প্রতিষ্ঠান শুরু করতে যাই কি আমাদের প্রথমে কি ক্যাপিটালের দরকার হয় বা অর্থের দরকার হয়, তাই না? এই অর্থ কিভাবে আসবে, কোথা থেকে আসবে, সেটা সামগ্রিক চিন্তা ভাবনা। একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে তার সামগ্রিক কার্যকলাপ কার উপর নির্ভরশীল করে? এই ফিনান্সিং অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করে। তাহলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে হলে কারবার প্রতিষ্ঠান কি কারবার প্রতিষ্ঠান যাবতীয় সামগ্রিক কার্যকলাপের সমষ্টি হচ্ছে কি ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এটাকে আমার নির্ভর করে কি, এটাকে চিন্তা ভাবনা করতে হয় যে কোথা থেকে আমাকে ক্যাপিটাল বা অর্থ সংস্থান সংগ্রহ করতে হবে, কোথা থেকে আমরা অর্থ সংগ্রহ করবো, সেই অর্থটা কি দীর্ঘমেয়াদী না স্বল্পমেয়াদী, বা কোথায় বিনিয়োগ করব, এরকম নানান ধরনের। মূল কথা কি, একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে তার যাবতীয় কার্যকলাপের সমষ্টি নির্ভর করে এই ফিনান্সিং অ্যাক্টিভিটিসের উপর। এই ছিল হচ্ছে আমার নগদ প্রবাহ বিবরণের বিভিন্ন অংশ বা কম্পোনেন্টস অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে আমরা যদি নগদ প্রবাহ বিবরণীটা যদি আমরা সংজ্ঞাটা যদি জানি, তাহলে আমরা কি এটা আস্তে আস্তে জানতে পারবো যে নগদ প্রবাহ বিবরণের বিভিন্ন অংশ আছে, 3টে অংশ আছে। এর একটা হচ্ছে কি অপারেটিং অ্যাক্টিভিটিস, পরিচালন সংক্রান্ত কার্যকলাপ। 2 নম্বর হচ্ছে কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ। 3 নম্বর হচ্ছে কি ফিনান্সিং অ্যাক্টিভিটিস অর্থাৎ অর্থ সংস্থান সংক্রান্ত কার্যকলাপ। তারপরে বলছে কি নগদ প্রবাহ বিবরণীর বৈশিষ্ট্য। নগদ প্রবাহ বিবরণীর বৈশিষ্ট্য। তাহলে এটা কিন্তু আমার এই 2 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নের বিভিন্ন অংশ এখানে আমরা লিখে দিই, নগদ বিবরণীর বিভিন্ন অংশ, 3টে অংশ আমরা দেখে দিলাম। এখন নগদ প্রবাহ বিবরণের বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। নগদ প্রবাহ বিবরণের বৈশিষ্ট্যকে আমরা কয়েকটি ভাগে ভাগ করছে, আমরা এটা মোছা দিয়ে পরেরগুলো আমরা আলোচনা করব। নগদ প্রবাহ বিবরণে আবার কয়েকটি ভাগে ভাগ করছে, বৈশিষ্ট্য কয়েকটি ভাগে ভাগ করছে। তার 1 নম্বর হচ্ছে কি কালান্তিক বিবরণ। 1 নম্বর হচ্ছে কালান্তিক। এক নম্বর হচ্ছে কালান্তিক বিবরণী। নগদ প্রবাহ বিবরণের বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কালান্তিক বিবরণী। এটা কি একটা নির্দিষ্ট মেয়াদে বা নির্দিষ্ট বছর শেষে এটা কালান্তিক বিবরণীটা প্রস্তুত করা হয়। এই হিসাব করার শেষে চূড়ান্ত হিসাব প্রণয়নের জন্য তা এটা প্রস্তুত করা হয়। কি একটা চূড়ান্ত একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ কী বলছে বছর শেষে হতে পারে, মাঝামাঝি হতে পারে, তার শেষে যে একটা চূড়ান্ত হিসাব প্রস্তুত করার জন্য এই কালান্তিক বিবরণীটা তৈরি করতে হয়। তারপরে বলছে কি আছে আমার 2 নম্বর বলছে যে 2 হিসাবের কালের আর্থিক অব্যাহত বিবরণী। 2 হিসাবকালের আর্থিক অবস্থার বিবরণী সংযোগ রক্ষাকারী। 2 নম্বর বলছে 2 হিসাবকালের সংযোগকালের আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। 2 হিসাবকাল, এখানে কি বোঝাচ্ছে 2টা হিসাবকাল, অর্থাৎ এই বছরে একটা হিসাব আর সামনের বছর আর একটা হিসাব। তাহলে এই বছরে যখন আমরা হিসাব ক্লোজ করতে যাই তার একটা কি ক্লোজিং ব্যালেন্স থেকে যায়। এই ক্লোজিং ব্যালেন্সটা নিয়ে কী করি আমরা পরবর্তী বছরে অর্থাৎ আগামী বছরের কি সেটা ওপেনিং ব্যালেন্স হিসেবে নিয়ে আমরা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি। এটাই বলছে যে 2 হিসাবকালের আর্থিক অবস্থার বিবরণী। তার মানে এই বছরের হিসাবটা কি ক্লোজ করে পরবর্তী হিসাব এই সমাপনী বা ক্লোজিং ব্যালেন্সটা নিয়ে আমরা পরবর্তী বছর অর্থাৎ আগামী বছরে সেটা ওপেনিং ব্যালেন্স নিয়ে আমরা এই ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে যাব এবং যাবতীয় ফিনান্সিয়াল যত রকমের আর্থিক সহযোগিতা সব কিছু এর উপর নির্ভরশীল। তারপরে বলছে আবার কি 3 নম্বর আরেকটা আছে মুনাফা জাতীয় হিসাবের তথ্য উপস্থাপন। 3 নম্বর বলছে মুনাফা জাতীয় হিসাবের
জাতীয় হিসাবের তথ্য উপস্থাপন। 3 নম্বর হচ্ছে মুনাফাজাত হিসাব, তাই না? ব্যবসা প্রতিষ্ঠান কি আমরা করি কিসের জন্য? প্রফিট। অবশ্যই প্রফিট অর্জনের জন্য ব্যবসা প্রতিষ্ঠান করা হয়। তাহলে এখানে মুনাফাজাত এবং মূলধনজাতীয় দুটো হিসাব থাকে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে বা ক্যাপিটালে। মুনাফাজাতীয় একটা, মূলধনজাতীয় একটা। তো এই মুনাফাজাতীয় হিসাবে তথ্য উপস্থাপন। তো আমরা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে গেলে বা শেষে দেখে দেখি মুনাফার আশায় করি, এবং এই হিসাব নিকাশ শেষ করলে আমরা কি সেটা কি মুনাফাজাতীয় কীভাবে নগদ প্রবাহ বিবরণীর সাহায্যে একটি নির্দিষ্ট সময় নগদ প্রবাহ বিবরণীর সাহায্যে কি একটা নির্দিষ্ট সময় আয় ব্যয়, অর্থাৎ 6 মাস বা 1 বছর শেষে যখন আমরা কি ব্যবসার চূড়ান্ত হিসাব তৈরি করতে যাই, তাই না? কী জন্য করতে যাই? আয় ব্যয় জানার জন্য, আমাদের প্রফিটটা নির্ণয়ের জন্য যে হিসাব তৈরি করা হয় সেটাই বলছে হচ্ছে মুনাফাজাতীয় হিসাবের তথ্য উপস্থাপন করতে হবে, তালিকা উপস্থাপন করতে। তারপর হচ্ছে কি প্রস্তুত। তাই না হচ্ছে প্রস্তুত। 4 নম্বর বলছে কি প্রস্তুত। যে কোনো কি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে গেলে কি ভালোভাবে প্রস্তুতি নিতে হয়, এটাই নিয়ম নাকি? নগদ প্রবাহ বিবরণী এককালীন প্রস্তুত করা না করে তুলনামূলক বর্ণনার মাধ্যমে প্রস্তুত করা হয়। তাহলে কি নগদ প্রবাহ বিবরণী এককভাবে প্রস্তুত না করে কি তুলনামূলকভাবে বর্ণনার ভিত্তিতে এটা প্রস্তুত করা হয়, তাই না? এতে সকল নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের খাতওয়ারি প্রস্তুত করা হয়। এতে সকল নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের সেটা কি খাতওয়ারি স্টেপ বাই স্টেপ যেটা বলে সেটা প্রস্তুত করা হয়, সেটাই বলে প্রস্তুত। নগদ অর্থের পরিবর্তনের গতি নির্দেশক। আর একটা পয়েন্ট আছে কি নগদ অর্থের পরিবর্তনের গতি নির্দেশক। নগদ অর্থ পরিবর্তনের গতি নির্দেশক। সবসময় কি ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাপিটাল এক ধরনের থাকে না, কখনো ক্যাপিটাল কমে যাবে, কখনো ক্যাপিটাল বেড়ে যাবে, তাই না? যখন আমরা কোনো পণ্য সামগ্রী বা সেবা প্রদান করি তখন আমাদের ক্যাপিটালটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা যায়। আর অনেক সময় দেখা যায় যে কি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যখন প্রোডাক্ট আমরা বেশি পরিমাণে ক্রয় করি তখন কি আমাদের ক্যাপিটালটা কমে যায়। তাই বলছে যে নগদ অর্থ পরিবর্তনের গতি হতে পারে। তাই ক্যাপিটালটা আমরা কীভাবে বাড়াবো বা কীভাবে কমবে তার সমস্ত চিন্তাভাবনা বা পরিকল্পনাই হচ্ছে কি অর্থ পরিবর্তনের গতি নির্দেশক নির্ধারণ করে। এই ছিল আমাদের কি আজকে নগদ অর্থ বিবরণীর কি বৈশিষ্ট্যসমূহ, নগদ অর্থ বিবরণীর বিভিন্ন অংশ, নগদ প্রবাহ বিবরণীর সংজ্ঞা। এগুলো যদি আমরা ভালোভাবে একটু বাসায় দেখে নিই, তোমরা সবাই ভালোভাবে মনোযোগ সহকারে বাসায় এগুলো একটু দেখবে যে অনেক সহজ হয়েছে, সুবিধা হয়েছে বা পড়ার প্রতি আগ্রহ জাগবে। আর আমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত একটু উপভোগ করবে। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তোমাদের সবসময় ক্লাসগুলো ভালোভাবে উপস্থাপন বা ভালোভাবে তোমাদের কি কাছে পৌঁছানোর জন্য। তোমরা কখনোই বিনা মাস্কে বাইরে যাবে না। আমাদের স্বাস্থ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর নির্দেশ স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই অপ্রয়োজনে বাইরে যাবেই না, যদিও প্রয়োজনে কি মাস্ক নিয়ে বাইরে যাবে। আর ক্লাসগুলো অবশ্যই উপভোগ করবা মনোযোগ সহকারে। কারো যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে ফোন দিবা, এবং যে কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবা। এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।